এখন আমরা ক্লাস 11-এর যে র্যাপিড রিডারের যে গল্পগুলো রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিভিন্ন নাটকগুলোকে গল্পের আকারে লিখেছিলেন যে দুই ভাই বোন মিলে, মেরি ল্যাম্ব এবং চার্লস ল্যাম্ব। তো এদের মধ্যে এটা একটা কমেডিমূলক যে গল্প, তো এটা বাচ্চাদের জন্য কিন্তু ওরা লিখেছিল যাতে করে বাচ্চারাও শেক্সপিয়ারটাকে পড়ে তার থেকে তার যে আনন্দটা উপভোগ করতে পারে। তো এই গল্পটা একটা কমেডি অর্থাৎ মিলনাত্মক, এবং আমরা দেখব গল্পের শেষে একটা সুন্দর মিলন পর্ব চলবে। তো এই গল্পটাতে আমরা প্রথমে আসছি, কি রয়েছে এখানে দেখছি। দ্য স্টোরি বিগিনস at a time when France was divided into provinces or dukedoms. তো এটা একটা ফ্রান্সের গল্প। তো ফ্রান্স না অনেক যেগুলো বিভিন্ন পার্টে পার্টে বিভক্ত থাকতো শাসনের সুবিধার্থে, তাকে ডিউকডম বলা হতো। তো সেই সময়ের কথা বলা হচ্ছে যখন ফ্রান্সটা বিভিন্ন ডিউকডমে বিভক্ত থাকতো বা প্রভিন্স বা প্রদেশে বিভক্ত থাকতো। যেমন আমাদের দেশের ক্ষেত্রে আমরা রাজ্যতে বিভক্ত রয়েছি। তো আগেকার সময় সেই সময় ওটা প্রভিন্স বা ডিউকডম না বলা হতো, এবং ওই প্রত্যেকটা ডিউকডমের একজন করে রাজা থাকতো, তাকে ডিউক বলা হতো। আমরা যদি ইতিহাসটা পড়ি, তো ওই ফ্রান্সের ইতিহাস, তো আমরা সেখানটা এর সম্পর্কে আরও জেনে যাব ডিউক সম্পর্কে। তো in one such province there was an usurper who had deposed and banished his elder brother, the lawful duke. তো এইরকম একটা প্রদেশের কথা বলা হচ্ছে যেখানে একজন অর্থাৎ কাউকে জোর করে তাড়িয়ে দেওয়া মতো লোক ছিল, অর্থাৎ বিদায়কারী ছিল। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার, যে কিনা কী করেছিল, নিজের ভাইকে, তার বড় ভাইকে ডিপোজড করেছিল অর্থাৎ ক্ষমতাচ্যুত করেছিল এবং দখলদারি করেছিল। ব্যানিশড মিন্স নির্বাসিত করেছিল তার বড় ভাইকে। দ্য লফুল ডিউক অর্থাৎ প্রকৃত যে আইনসঙ্গত যে ডিউক অর্থাৎ শাসককে তার ছোট ভাই কী করেছিল না, নির্বাসিত করেছিল। The Duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. তো এখন যেই ডিউক তার ভাইয়ের দ্বারা নির্বাসিত হয়েছিল, সে এখন একটা বনে আশ্রয় নিল। রিটায়ার মিন্স এখানে আশ্রয় নিল একটা জঙ্গলে, নাম কি, ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে। অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, এবং তার সঙ্গে তার বিশ্বস্ত অনুচরদেরকে নিয়ে সে জঙ্গলে আশ্রয় নিল, আর্ডেনের জঙ্গলে। দিজ পিপল সুন গট অ্যাকাস্টম টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট। তো সেই সমস্ত মানুষেরা যারা তার রাজা ডিউকের সঙ্গে গেল, তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লো, অ্যাকাস্টমড হয়ে পড়লো সেখানকার অলস জীবনের সঙ্গে জঙ্গলের। অর্থাৎ কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে না, থাকতে হচ্ছে, খেতে হচ্ছে শুধু, অর্থাৎ একটা অলস জীবনের মধ্যে তারা মানিয়ে নিল। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং, তারা যেন সেখানে ভাবছিল যে সেখানে যেন বেশ আরাম রয়েছে, দ্যান দ্য লাইফ অফ দ্য কোর্ট, সেই রাজপ্রাসাদের যে আনন্দের তুলনায় বা আরামের তুলনায় এখানে যেন তা আরও বেশি আরাম পাচ্ছে তারা। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, তারা ইংল্যান্ডের রবিনহুডদের মতোই যেন সেখানে বন্য জীবন যাপন করছিল। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেল ইউথস came and spent their leisure time as they did in the golden age. তো অনেক কি হতো, অনেক যে যুবক ছেলেরাও সেখানে এসেছিল, যেমন তারা বনে সময় কাটানোর জন্য স্বর্ণযুগে তারা করতো। অর্থাৎ স্বর্ণযুগ মিন্স সেই ডিউকের রাজত্বকালে যেমন কিছু ছেলেরাও সেই বনে গিয়ে সময় কাটানোর জন্য পিকনিক করার জন্য যেত, তো কিছু ছেলে গ্রীষ্মের সময় তারা কিন্তু জঙ্গলে সেখানে এসে সময় কাটাতো। ইন সামার they took rest under the shade of the trees watching the playful sport of the ফরেস্ট ডিয়ার। গ্রীষ্মের সময় তারা কী করতো না, গাছের ছায়ায় তারা আশ্রয় নিয়ে সেখানে বসে বসে সেই জঙ্গলে ঘুরতে থাকা বা জঙ্গলের মধ্যে মাঠে ঘুরতে থাকা বিভিন্ন যে জঙ্গলের পশুদের বা বিশেষ করে হরিণদের তারা খেলাধুলাগুলো তারা দেখে আনন্দ উপভোগ করতো। They even felt sad
দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড। এমনকি তারা দেখতে দেখতে সেই প্রাণীদেরকে এতটাই ভালোবেসে ফেলতো যে তারা ভাবতো যে এদের খাবারের জন্য এদেরকেই আমাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ তাদের জীবনটাকেও নিয়েও চিন্তা ভাবনা করতো, অর্থাৎ তারা এতটাই পরিবর্তন হয়ে গেছিল। ইন উইন্টার, তো গ্রীষ্মে তো এরকমটা হতো, শীতে কী হতো না, ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড। তো শীতের সময় যথারীতি যখন শীতের বাতাস, তীব্র কনকনে ঠান্ডা বাতাস বইতো, তারা কিন্তু শীতের সেখানে তারা কাঁপতো, সাফার, সেখানে তাদেরকে ভুগতে হতো, সেই ঠান্ডার প্রভাবে পড়ে তাদেরকে কষ্ট পেতে হতো। বাট সেইড, কিন্তু বলতো, ডিউক কি বলতো না, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর দ্য ট্রু কাউন্সেলার্স। তিনি কি বলতেন, এই যে কনকনে ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এরা কিন্তুই প্রকৃত পরামর্শদাতা। দে ডু নট ফ্ল্যাটার, তারা কিন্তু মিথ্যা ভাষণ করে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি, কিন্তু তারা সত্যি ঘটনা আমার সামনে উদ্ঘাটন করে। মাই কন্ডিশন, আমার অবস্থাগুলোর যে প্রকৃত সত্য ভাষণ তারাই করে। অ্যান্ড দো দে বাইট শার্পলি, এবং সে বলে কি যদিও এগুলো আমাকে তীক্ষ্ণভাবে যেন কনকনে ঠান্ডা কামড় দিচ্ছে, শীতের কামড় দিচ্ছে, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড অ্যানগ্র্যাটিটিউড। তিনি বলছেন কি এই যে ঠান্ডা বাতাস, এত কনকনে ঠান্ডায় আমাকে কাঁপতে হচ্ছে আজ, অর্থাৎ যেহেতু রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়েছে তো এখানে ঠান্ডায় কাঁপতে হচ্ছে। তিনি কি বলছেন, এই ঠান্ডার যে কামড়টার যে যন্ত্রণাটা কিন্তু মানুষের সেই যে অনির্দয়তা কিংবা যে আনগ্র্যাটিটিউড, মানে কি সে যে মানুষকে সম্মান না দেওয়া, তার থেকেও কিন্তু এটা অনেক, বা অকৃতজ্ঞতার যে কামড় থেকে কিন্তু এটা অনেক বেশি ভালো। অর্থাৎ তিনি দেখেছেন যে কিভাবে মানুষ অকৃতজ্ঞ হয়, কিভাবে মানুষ নিষ্ঠুর হয়, সেটা তিনি দেখেছেন। তাই তার সুবাদে তিনি বলছেন সেই মানুষের সেই নিষ্ঠুরতা এবং অকৃতজ্ঞতার থেকেও কিন্তু এই প্রকৃতির যে ঠান্ডার বাতাসের যে কামড়, এটা কিন্তু বরঞ্চ ভালো। He remarked that men might say against adversities, তিনি কি বলছেন যে মানুষ তার প্রতিকূলতার বিরুদ্ধে অনেক সময় বলে দেয়, বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস টোড, কিন্তু তিনি কি বলছেন যে বিষাক্ত ব্যাঙের ছাতারও সেখানে অনেক ব্যবহার রয়েছে। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে এই বনে জঙ্গলে যে অনেক কিছু বিষাক্ত কিছু ঘটছে, অর্থাৎ যেগুলো অযাচিত যা কিছু ঘটছে, এদেরও কিন্তু অনেক গুণ রয়েছে, তিনি এটা বলছেন। অর্থাৎ তিনি এর সঙ্গে তুলনা টেনে আনছেন তার একটা বিষাক্ত ব্যাঙের ছাতা, বলছে তিনি বিষাক্ত জিনিসেরও যে অনেক মূল্য রয়েছে তিনি তার বলছেন। ইন দিস ওয়ে দ্য ডিউক drew lesson from nature, and he found tongue in trees, books in the flowing stream, sermons in stone, and good in the everything. তিনি এইভাবে বনে জঙ্গলে যেন বেশ আনন্দ খুঁজে পাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন এখানে যেন প্রকৃতি থেকেই তিনি শিক্ষা নিচ্ছেন, এই প্রকৃতিই যেন তাকে পাঠদান দিচ্ছে। হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, সে যেন বুঝতে পারছে যে গাছেদেরও প্রাণ রয়েছে, গাছেরাও যেন কথা বলে। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, অর্থাৎ এই যে ঝর্ণাই যেন একটা প্রকৃতির বই, অর্থাৎ তাতে যেন অনেক কিছু গোপন কথা লেখা রয়েছে। সারমনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং, সারমনস অর্থাৎ বিভিন্ন যে উপদেশ লেখা রয়েছে, এই যে পাথরে পাথরে যেন বিভিন্ন উপদেশ লেখা রয়েছে এবং সমস্ত কিছু ভালো ভালো লেখা রয়েছে। অর্থাৎ তিনি প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির মধ্যে যেন একাত্ম হয়ে গেছেন এবং আজ তার কাছে যেন সেই রাজপ্রাসাদের সেই আনন্দগুলো যেন তিনি ভুলে গেছেন এবং তিনি বলছেন যে প্রকৃতিই যেন প্রকৃত পরামর্শদাতা এবং মিথ্যা ভাষণও কোনোদিন করে না। তো এরপরে কি হচ্ছে, দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেমড রোজাল্যান্ড, and like her father she was also thrown out of the dukedom. তো সেই নির্বাসিত রাজা রোজালিন্ড নামে এক মেয়ে ছিল, কিন্তু সেও নির্বাসিত হয়েছিল রাজপ্রাসাদ থেকে, কিন্তু ডিউকডম থেকে নির্বাসিত হয়েছিল। বাট she still remained in the palace being the companion of Celia, কিন্তু তিনি সেই সিলিয়ার অর্থাৎ দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, এই সিলিয়া যে বর্তমান যে ডিউক যে অর্থাৎ তার ভাইয়ের মেয়ের সঙ্গে থেকে গেছিল, যে কিনা সঙ্গী হিসাবে, অর্থাৎ
রোজালিনকেও নির্বাসিত করা হয়েছিল, কিন্তু সে রাজপ্রাসাদে সিলিয়ার সঙ্গী হিসাবে থেকে গেছিল। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন টু সিস্টার্স। এই যে ডিসকর্ড, তার দু ভাইয়ের মধ্যে যেই দ্বন্দ্ব, অর্থাৎ ছোটো ভাই বড়ো ভাইকে সরিয়ে দিয়ে রাজা হয়েছে, তোর একটা দ্বন্দ্ব লেগে যাওয়ার কথা। তো এই দ্বন্দ্বটা কিন্তু তার দুই ভাইয়ের দ্বন্দ্ব কিন্তু এদের যে দুই বোনের সম্পর্কে বন্ধুত্বে কিন্তু কোনো চিড় ধরাতে পারেনি, অর্থাৎ তাদের বন্ধুত্ব আগেও যেমন ছিল তো এখনও সেরকম রয়েছে। In fact, Celia tried to comfort Rosalind whenever she became sad thinking of her father. কিন্তু উপরন্তু কী হয়, সিলিয়া বরঞ্চ বারবার চেষ্টা করে তাকে আরও স্বস্তি দিতে রোজালিনকে, যখন সে তার বাবার কথা ভেবে মানে দুঃখী হয়, চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, বরঞ্চ সিলিয়াই তাকে আশ্বস্ত করে, বলছে তার বোন তার সঙ্গী হিসাবে যেন তাকে আশ্বস্ত করে। whenever she became sad, আচ্ছা one day কি হলো, একদিন কি হলো, when Celia was talking to Rosalind in her usual kind of manner, a messenger came with her news that there would be a wrestling match and they would go and watch that if they so wanted. তো একদিন যথারীতি তার দু বোন মিলে কথা বলছিল, যেমনভাবে কথা হয় প্রত্যেক দিন। তো একজন হঠাৎ বার্তাবাহক, অর্থাৎ যে খবর নিয়ে এলো, বলছেন কি, একটা খবর দিল, বলছে যে একটা মল্লযুদ্ধের ম্যাচ হবে এবং তারা যদি দেখতে চায় ওটা, তো তারা দেখতে পারে, তারা ওটা দেখতে পারে। তো সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন। সিলিয়া সম্মত হয়ে গেল, বলছে হ্যাঁ আমরা দেখতে যাব, কারণ কি যে এই যে ম্যাচটা হয়তো রোজালিনকে অনেকটা আনন্দ দেবে, অ্যামিউজ করবে, মজা দেবে, অর্থাৎ সে যে দুঃখের মধ্যে ডুবে রয়েছে সেখান থেকে তাকে একটু স্বস্তি দেবে, আনন্দ দেবে, তো তাই সে রাজি হয়ে গেল। ডিউরিং দোজ টাইমস wrestling matches were viewed by noble ladies and princess being a favorite sport of princess. তো সেই সময় কী হতো, এই যে মল্লযুদ্ধগুলো সাধারণত সম্ভ্রান্ত ফ্যামিলির যে মেয়েরা সাধারণত দেখতো এবং রাজকন্যারাও সবাই দেখতো, কারণ কি এটা ছিল একটা তাদের ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, এটা রাজকন্যাদের যেন রাজকুমারীদের এদের কী ছিল, এটা মানে প্রিয় যেন এদের খেলা ছিল, তো তাই এরা খেলাটাকে উপভোগ করতো, তার জন্যই দেখতো। বাট হেয়ার দে থট দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি অ্যাজ এ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যান। কিন্তু ঘটনাটা কি হলো, এই যে ম্যাচটা দেখতে গিয়ে তাদের সম্ভবত একটা দুঃখের ট্র্যাজেডির সম্মুখীন হতো, কারণ কি না সেখানে একজন দক্ষ এবং প্র্যাকটিস রেসলার মিনস একজন দক্ষ এবং যে অনেক প্র্যাকটিস করেছে সেই রকম একজন কুস্তিবীরের সঙ্গে লড়াই হবে একজন অদক্ষ ইনএক্সপিরিয়েন্সড, অর্থাৎ যার অনভিজ্ঞ এবং যুবক ছেলের লড়াই হবে, অর্থাৎ একটা অসম প্রতিযোগিতা যেন হবে, সেই জন্য তার যে করুণ পরিণতি তাদের দেখতে হবে এইরকমটা আশা হচ্ছিল। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. তো যখন যে ডিউক রাজা দেখলো যে তার দুই মেয়ে, অর্থাৎ তার নিজের মেয়ে এবং তার দাদার মেয়ে একসঙ্গে দেখতে চলে এসছে ম্যাচটাকে, তো তখন তিনি কি বললেন, তাদেরকে বললেন, অর্থাৎ ওই যুবককে তাদেরকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না বলার জন্য তাদেরকে বলতে লাগলেন, অর্থাৎ ডিউক তাদেরকে বললেন যে তোমরা গিয়ে বলো ওই যে যুবকটিকে যে ওই ম্যাচে যেন অংশগ্রহণ না করে, কারণ ডিউকও চায় যে এরকম একটা অসম প্রতিযোগিতা বোধহয় না হোক, তাহলে ভালো হয়, কারণ এই মেয়েদের সামনে এরকম অসম প্রতিযোগিতা হলে তার নির্দয়তা অনেকটা প্রকট হয়ে উঠবে, তো সেই জন্য সম্ভবত তিনি তাকে বাধা দিতে যাওয়ার কথা বললেন। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাইড, প্রথমে সিলিয়া চেষ্টা করলেন টু রেজিস্ট দ্য ইউথ ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ। প্রথমে সিলিয়া চেষ্টা করলো যাতে করে সে এইরকম একটা অসম প্রতিযোগিতায় না যায় ওই যুবকটা। দেন রোজালিন, তারপরে রোজালিন গেলাম, বাই হার কাইন্ড ওয়ার্ডস ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড, তার দয়ালু কথাবার্তা দিয়ে তার মনটাকে চেঞ্জ করার কথা
করার চেষ্টা করলেন। ফ্রম দ্য এনসুইং ফাইট, অর্থাৎ সেই যে আগত লড়াইটা, অর্থাৎ লড়তে যাচ্ছে তার বিরুদ্ধে, অর্থাৎ সেই লড়াইতে যাতে করে না অংশগ্রহণ করে, তো রোজালিন্ড তাকে দয়ালু ভাষায় বিভিন্নভাবে তার প্রতি যে দয়া মানে হৃদয়ের সঙ্গে মিলিত হয়ে যেন তার আবেদন জানাচ্ছে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ, অর্থাৎ এই সমস্ত আবেদনগুলি শুনিয়া, অব দ্য ল্যাডিজ, এই সমস্ত মেয়েদের যে, অর্থাৎ এখানে দুই মেয়ে তার দু বোন মিলে যেভাবে আবেদনগুলো করছে, এই মেয়েদের আবেদনগুলো শুনে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমেন্ট, এই যুবকটা কিন্তু আরও বেশি যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল, টু প্রুভ হিজ ভ্যালিউর ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার ল্যাডিজ, কিন্তু সে অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চাইল যে এই সুন্দরী ফর্সা এবং রূপবতী মেয়েদের সামনে যেন তার বীরত্ব সে দেখাতে যেন আরও সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল। অর্থাৎ ঘটনাটা উল্টো হয়ে গেল, অর্থাৎ তারা চাইলো যে এই লড়াইটা যাতে না হোক, কিন্তু লড়াইটার জন্য প্রস্তুতি নিয়ে নিল ছেলেটা, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে কিন্তু প্রত্যাখ্যান করলো, অর্থাৎ তাদের যে এই আবেদনগুলো, তাদের যে কাকুতি মিনতিগুলো সে কিন্তু প্রত্যাখ্যান করলো, অর্থাৎ সে লড়ার জন্য সংকল্প নিয়ে নিয়েছে। বাট হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার, কিন্তু সে এমনভাবে, গ্রেসফুল ম্যানার মিন্স অনেকটাই নরমভাবেই বলল, অর্থাৎ তাদের প্রতি যেন মহিলাগুলোর প্রতি, অর্থাৎ মেয়েগুলোর প্রতি একটু সম্মান দেখিয়ে তিনি বলছেন দ্যাট বোথ দ্য ল্যাডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, যে এই দুজন মেয়েই আমার প্রতি এতটাই সচেতন হয়ে পড়েছে। হি সেইড, সে বলছে কি, আই অ্যাম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল ল্যাডিজ এনিথিং, তো আমি খুবই দুঃখিত যে আপনাদের মতো এত সুন্দরী মেয়েদেরকে আমাকে অবজ্ঞা করতে হচ্ছে, অর্থাৎ আপনার কথাগুলো আমাকে ফেলতে হচ্ছে, সেই জন্য আমি দুঃখিত। হি অলসো সেড, সে আরও বলল যে দ্যাট হি উড লাইক দ্য ল্যাডিজ টু উইশ ফর হিম, সে আরও কি বলছে যে আমি চাই যে আপনারা আমার জন্য প্রার্থনা করুন, ফর হিম, আমার জন্য। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, যদি সে পরাজিত হয়, হি উড নট বি অ্যাসেমড, সে লজ্জিত হবে না। অ্যান্ড ইফ হি ওয়াজ কিল্ড, এমনকি যদি সে তার হত্যাও হয়ে যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম, সেখানে কেউ থাকবে না তার জন্য কান্না বিলাপ করার। ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে আমার জন্য বিলাপ করার কেউই নেই, তাই আপনি আমাদের হয়ে জাস্ট প্রার্থনা করুন। যদি আমি পরাজিত হই তো আমার কোনো দুঃখ থাকবে না, কিংবা যদি আমার মৃত্যুও ঘটে তো আমার এই পৃথিবীতে তো আমার জন্য বিলাপ করার কেউ নেই, তো শুধু আপনারা প্রার্থনা করুন। হি সেড দ্যাট হি ওয়াজ অনলি এ পারসন হু ফিল্ড আপ এ স্পেস in this world, and it would be better supplied if he vacated his place. তো সে বলছে কি, এই বিশ্বে তো আমি কেবলমাত্র একটা জায়গা দখল করে রেখেছি, তো ভালোই হবে যদি আমাকে হত্যা করে আমার জায়গাটা কেউ দখল করে, তো সেখানে খারাপ মন্দ বাকি, তো এইরকম যুক্তি সে রাখছে। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান, যথারীতি ম্যাচটা শুরু হয়ে গেল। সিলিয়া উইশড দ্যাট দ্য ইউথস উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, সিলিয়া, লড়াই শুরু হয়ে গেছে, সিলিয়া চাইছে কি, সিলিয়া প্রার্থনা করছে যাতে করে এই যুবকটার কোনো আহত না হয়ে যায়, কোনো ক্ষতি না হয়ে যায়, সেই রকম সে প্রার্থনা করছে। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড আরও বেশি যেন সতর্ক হয়েছিল। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম বিকজ সি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, কারণ কি রোজালিন্ড যেন তার প্রতি একটা বিশেষ টান অনুভব করছিল, কারণ কি সে যখনই শুনেছিল যে তার কোনো বন্ধু নেই এই পৃথিবীতে, সেই কথাটাই, যে ফ্রেন্ডলেস কন্ডিশনটা তাকে যেন আরও বেশি বেদনার্ত করে তুলেছিল। ইট সিমড দ্যাট সি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, এটাই মনে হচ্ছিল যেন সে তার প্রেমে পড়ে গেছে, অর্থাৎ রোজালিন্ড ওই যে অপরিচিত যুবকটির যেন প্রেমে পড়ে গেছে। The inspiration that the youth got from the ladies worked wonders for him, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. তো কি হলো,
একটা আশ্চর্যজনকভাবে ঘটনা ঘটে গেল। কি হলো? সেই মেয়েগুলির দ্বারা প্রশংসা এবং যে সাপোর্ট পেয়ে, অর্থাৎ ইন্সপিরেশন, অর্থাৎ অনুপ্রেরণা পেয়ে কি হয়েছে কি অবাক ঘটিয়ে সেই যে যুবকটি কিন্তু তার যে প্রতিপক্ষকে হারিয়ে জিতে গেল। ইনসাচে এমনভাবে জিতে গেল সে কিন্তু নিজেই যেন কথা বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ কী ঘটিয়ে ফেলেছে সে, অর্থাৎ অবিশ্বাস্যভাবে ছেলেটা জিতে গেছে। দ্য ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল। এখন রাজা ডিউক ফ্রেডরিক কী হয়েছে, এই যে তরুণ যুবকের কৌশলে অর্থাৎ বীরত্বে কিন্তু অনেকটা অভিভূত হয়ে গেছে, প্লিজড হয়েছে। দ্য স্কিল অ্যান্ড কারেজ, তার সাহস এবং এই যে দক্ষতায় কিন্তু অনেকটাই প্রভাবিত হয়েছে। অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং সে ওই যুবকের সম্পর্কে রাজা ডিউক ফ্রেডরিক আরোই অনেক কিছু জানতে চাইছে। তো দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। এখন ডিউক সেই যুবকটা তার পরিচয় দিচ্ছে, কি দ্য ইউথ বলছে ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দিচ্ছে, নিজেকে অরল্যান্ডো নামে পরিচয় দিচ্ছে। দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রোলান্ড ডি বয়েজ, যে রোলান্ড ডি বয়েজের ছোট ছেলে হচ্ছে সে। স্যার রোলান্ড ডি বয়েজকে না ওয়াজ ডেড, সে কিন্তু মারা গেছে। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন সে বেঁচে ছিল, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিস ডিউক, সে কিন্তু যখন বেঁচে ছিল সে বর্তমান যে নির্বাসিত রাজার কিন্তু বন্ধু ছিল, এই কথাটা সে বলল। অর্থাৎ রোলান্ড ডি বয়েজ কিন্তু সেই নির্বাসিত ডিউকের বন্ধু ছিল। So on hearing that Rolando was his son, the Duke was displeased and wished he had been the son of someone else. যখনই শুনলো এই রোলান্ডো সেই নির্বাসিত যে ডিউকের বন্ধুর ছেলে, সে কিন্তু একটু ডিসপ্লিজড হলো, হতাশ হয়ে পড়লো। অ্যান্ড উইস্ট, এবং সে চাইলো যদি এ অন্য কারুর ছেলে হতো বরঞ্চ ভালো হতো, অর্থাৎ সে চাইছে না, অর্থাৎ যাকে সে নির্বাসিত করেছে তারই বন্ধুর ছেলে। তো এইটা শুনে সে একটু মনে মনে হতাশ হয়ে পড়লো, ডিসপ্লিজড, অর্থাৎ তার খুব একটা শুনতে ভালো লাগলো না। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি to hear that Rolando was the son of one of her father's favorite, and confessed to Celia, "My father loved Roland de Voyage, and if I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured." তো কি বলছে, রোজালিন্ড কিন্তু সেই খবরটা যখন শুনলো যে অরল্যান্ডো হচ্ছে তার বাবার বন্ধুর যে ছেলে, যে বন্ধু তার বাবার খুবই প্রিয় ছিল, সে যখন স্বীকার করে নিল সিলিয়ার কাছে যে আমার বাবা রোলান্ড ডি বয়েজকে খুবই ভালোবাসতো। অ্যান্ড ইফ আই হ্যাড নোন, এবং যদি আমি এটা আগে থেকে জানতে পারতাম যে ও অরল্যান্ডো হচ্ছে রোলান্ড ডি বয়েজের ছেলে, তো আমি শুধু তার জন্য আবেদন করতাম না, বরং তার যে এই সাহসী ভেঞ্চার, অর্থাৎ সাহসীপূর্ণ লড়াইটা লড়তে যাচ্ছে তার জন্য কিন্তু আমি আমার চোখের জলও ফেলতাম। অর্থাৎ কি, সে যদি জানতো যে তার বাবার বন্ধুর ছেলে, তাহলে কিন্তু আরও বেশি করে সে তার জন্য প্রার্থনা করত। এটা সে জানালো সিলিয়াকে। দ্য লেডিজ ওয়েন টু হিম, দুজন মেয়ে এখন তার কাছে গেল। অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ হ্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, স্পোক টু হিম কাইন্ডলি। এখন মেয়ে দুটো তো তার কাছে গেল, এবং যখন দেখলো যে রাজা ডিউক তার প্রতি ডিসপ্লেজার, অর্থাৎ তার প্রতি হতাশা প্রদর্শন করছে, অর্থাৎ তাকে ততটা সম্মান দিচ্ছে না, তখন তার কাছে গিয়ে মৃদু ভাষায় বলল, অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার চেন, এমনকি রোজালিন্ড তার গলার চেনটা তাকে দিয়ে দিল, ফ্রম হার নেক, তার গলা থেকে খুলে তার চেন তাকে দিল। অ্যান্ড said that, এবং বললেন যে had she not been out of fortune, সে আরও কি বলছে, যদি আমার ভাগ্য না এরকম পরিস্থিতি হতো, অর্থাৎ আমার ভাগ্য যদি এরকম না হতো, she would have given him more valuable gift, আমার যদি এইরকম আজকে দুর্দশা না থাকতো, তো তোমার এই যে জয়ের জন্য আমি তোমাকে আজকে আরও ভ্যালুয়েবল গিফট, আরও মূল্যবান তোমাকে উপহার সামগ্রী আমি দিতে পারতাম। তো এরপরে কী হচ্ছে, হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন। তো এখন কি হয়ে গেছে, এই লড়াইটা তো হয়ে গেছে, পুরস্কার দেওয়ার কাজ হয়ে গেছে। তো এখন কি হচ্ছে, হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, যখন এই যে কাকাতো মানে বা বোনেরা, দু বোন এখানে, দুই ভাইয়ের তো দুই মেয়ে, তো দুই কাকাতো বোন যখন একসঙ্গে বসে গল্প করতো, দে টকড অফ
ইয়ং ওয়েসলার, তারা কিন্তু সেই যুবক যে মল্লযোদ্ধাটার বীর যোদ্ধাটার সম্পর্কে তারা কিন্তু বেশিরভাগ কথা বলতো। সিলিয়া থট দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো। তখন এইরকম কথাবার্তার মধ্যে সিলিয়া কিন্তু বুঝে যেত যে রোজালিন্ড বোধ হয় অরল্যান্ডোর প্রেমে পড়েছে। অ্যান্ড সি সেইড, এবং সে বলতো, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি? এটা কি সম্ভব যে তুমি এরকম হঠাৎ করে কারোর প্রেমে পড়ে যাবে? এটা কোনো দিন হতে পারে? অর্থাৎ সে তো রোজালিন্ডকে জানতো, অর্থাৎ অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ সচেতন মেয়ে একজন, হঠাৎ করে এরকম প্রেমে পড়ে যাওয়া সম্ভব নয়। তো তাকে এরকম জিজ্ঞেস করছে, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি। সে তখন বলছে রোজালিন্ড যে আমার বাবা ওর বাবাকে খুবই ভালোবাসতো। সিলিয়া দেন রিমার্কড দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়ং অরল্যান্ডো, সি হারসেলফ ডিড নট ফিল সো। তো এই কথা শুনে সিলিয়া বলতো কি, যে যদিও আমার বাবা ওর প্রতি এতটাই অনুগত্য দেখাচ্ছে না, অর্থাৎ ওকে অতটাই ঘৃণা করছে, কিন্তু আমি সেরকমটা করছি না। সি হারসেলফ ডিড নট ফিল সো, আমি সেরকমটা কিন্তু মনে করি না। অর্থাৎ সিলিয়া কিন্তু ওই অরল্যান্ডোকে খারাপ চোখে দেখে না, সেই কথাটাই স্বীকার করে নিল। তো এটা পর্যন্ত থাকছে।